এত অভিমান আপনার, শেষমেশ ফেলিয়ে চলে গেলেন। এভাবে স্বপ্ন শেষ না হলেও পারত। আমাদের যে একসাথে পথ চলার কথা ছিল, সে কথা বুঝি আর রাখা হবে না? কেন যেন মনে হয় তুই আছিস, জানের ভেতর তীব্র হাহাকার করে ওঠে। বিভীষিকাময় দিন রাতগুলো কি আমার শেষ হবে না কোনোদিন? তুই কি আর ফিরবি না? সত্যিই না? উমায়ের চোখ বুঝেই আওড়ালো। তুমি ফিরবে বলে একগুচ্ছ কদম ফুটেছিল বর্ষাকালে। তুমি ফিরবে বলে শরতের মেঘে মেঘে সব নীল ছড়িয়ে পড়ে। তুমি ফিরবে বলে ভোরের শিশির হেমন্তে ঝরে। তুমি ফিরবে বলে পাখিরা ডানা মেলে নৃত্য করে। উমায়ের চোখ বুঝেই ঘুমের দেশে ঢলে পড়ল। মেয়েটার স্মৃতিতেই যেন বাস করা শুরু করে দিয়েছে সে কবে থেকে। কতদিন এভাবে চলবে কে জানে। সময়ের রেখা কখন পরিবর্তন হবে তা কি করে সাধারণ মানুষ বলতে পারবে? এ যে অসম্ভব। অসম্ভবকে পুঁজি করে চলা মানুষগুলোর পদে পদে দুঃখগুলো লুকিয়ে এক্কা দুক্কা খেলে। তাদের হতাশায় বিদ্রুপের হাসি হেসে মুখ লুকায়। তবু সুকাশের দিনক্ষণ বলে দেয় না। তাই তো আমরা যত্ন করে দুঃখের নাম দিই অপেক্ষা, আফসোস, আক্ষেপ। ভার্সিটি এসেছে আদিত্য। দীপ্তির বাচ্চার সেই আগের রোগ ভার্সিটি আসার পর তাকে আর চেনে না। আগেও যে চিনত তেমন না, তবে রোগটা সারার বদলে বেড়েছে অনেকটা। নেতা ফেতাদের সে পছন্দ করে না, ছাত্র নেতাদের তো পরম শত্রু মনে করে। আলিশাটা মাঝে মধ্যে দেখা করতে আসলে ভার্সিটির কোনো কাঞ্চিতে যেতে হয়, কারণ দীপ্তির এক কথা। তোর সাথে পাবলিক আমায় দেখলে পরের দিনই আতঙ্ক বলে লাফিয়ে পালিয়ে যাবে। তুই হচ্ছিস অ্যালার্জির মতো, যেখানেই যাস ছড়িয়ে পড়িস। আদিত্য বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে শীষ বাজাচ্ছে, তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকাচ্ছে। দীপ্তির টিকিটাও কোথাও দেখা যাচ্ছে না। মেয়েটা তাকে একটু পাত্তা দেওয়া তো দূর, দেখতেই পারে না একেবারে। এবার খালামুনির কাছে এর নামে বিচারটা ঠুকতেই হবে। ক্যাম্পাস খালি, কালচারাল সংগঠনগুলোতে স্টুডেন্টদের আনাগোনা বেড়েছে। কয়েকদিনের ভেতরেই নবীনদের বরণ করা হবে ভার্সিটিতে। মৃদুল এক প্রকার দৌড়ে এসে আদিত্যকে ধরে বলল। জানিস কিছু কি হয় ক্যাম্পাসে? আদিত্য ভ্রু কুচকে বলল। কি হয়? তোর প্রেম ছাড়া বাকি সব কিছু ঠিকঠাক হয় বলে জানা আমার। মৃদুল রেগে বলল। শালা। আদিত্য গাছের সাথে হেলান দিতে দিতে বলল। আমার বোন অলরেডি বুকড, তার উপর তোর সিনিয়র শালা ডেকে সম্বন্ধ বাড়িয়ে কোনো ফয়দা নেই। মৃদুল গাল ফুলিয়ে বলল। আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে আছে বুঝলি, সেই ব্রিলিয়ান্ট। ভাই, মেয়ের মাথা না অন্য কিছু কে জানে। এবারে জিপিএ তেও টপ করেছে। আদিত্য ঘাড় বাঁকিয়ে বলল। সেসব আমাকে বলছিস কেন? মৃদুল বলে উঠল। ঘটনা তো রহস্যজনক। মেয়েটা মাস্ক পরে বসে থাকে। এত মেধাবী মেয়েটারও মুখ দেখা যায়নি এখনো। আদিত্য অলস ভঙ্গিতে বলল। এতে অবাক হওয়ার কি আছে? অনেক মেয়েই আছে প্রয়োজন ছাড়া মুখ দেখায় না, পর্দা করে মনে হয়। মৃদুল গম্ভীর কণ্ঠে বলল। পর্দা করলে তো বোরকা পরে আসতো বুঝলি। ঘটনা অন্যরকম। ওর বোনও পড়ে আমাদের ডিপার্টমেন্টে। প্রায় সময় দেখেছি ফুয়াদ শারিয়ার ওদের নিতে আসে। আদিত্য সোজা হয়ে দাঁড়িয়ে বলল। ফুয়াদের বোন দুটো একই বয়সী, যমজ নাকি? আরে না, জমজ হলে তো দুটোর কালার একরকম হতো। ফিয়া ফর্সা, ইনা মেয়েটা ততটা ফর্সা না। আদিত্যের কপালে ভাঁজ পড়ল। দাঁড়া 1 মিনিট। আদিত্য মোবাইলটা বের করে আল্লাহর নাম নিয়ে ভাইয়ের মোবাইলে কল করলো। জানে এই মুহূর্তে ওর ওপর দিয়ে সিরর বয়ে যেতে পারে। তাও এই ফুয়াদের নাম শুনলেই কেমন সন্দেহ লাগে। উমায়ের তৃতীয়বারের মাথায় কল রিসিভ করে বিরক্তি নিয়ে বলল। কে মরেছে? আদিত্য ঢোক গিরে ফটাফট বলল। ভাই, ফুয়াদের কয়টা বোন? উমায়ের রেগে গেল। সকাল সকাল তাকে প্রশ্ন করতে কল দিয়েছে গাধাটা। কেন, তোর পছন্দ হয়েছে? বিয়ে করবি? দাদুর সাথে বউ জাগে। আদিত্য বলে উঠল দ্রুত ভঙ্গিতে। আরে না 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 ভাই, ফুয়াদের দুইটা বোনের মধ্যে একটা আচরণ নাকি সন্দেহজনক। শালার বংশের সবগুলোই মাথা মনে হয় সিট আছে। আচ্ছা রাখি, তুমি কাজ করো। উমায়ের ফোন কাটার আগেই বলে উঠল। ফুয়াদের তো একটা বোন।
আদিত্য মোবাইল কান থেকে সরিয়ে নিয়েছে ততক্ষণে। এরই মধ্যে ভার্সিটির মাঠে হাঙ্গামা শুরু হয়েছে। মৃদুল সহ আরো কয়েকজন ছেলে এগিয়ে গেল সেদিকে। আদিত্যের নজরে পড়লো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে ওখানটায়। এত বলার পরও এরা র্যাগিং ছাড়বে না। আদিত্য হেঁটে গেল সামনের দিকে। জটলা পাকিয়ে গেছে। 2-3টে ছেলে মেয়ে মিলে 3জন মেয়ের সাথে কথা কাটাকাটি করছে। সেখানে দীপ্তিকে দেখে আদিত্যের মাথা গরম হতে 2 মিনিটও লাগলো না। দীপ্তি তো আদিত্যকে দেখেই ঘাবড়ে গেল। এই পাগল না জানি এখন কি সিন ক্রিয়েট করে। দীপ্তির দিকে আদিত্য তাকাতেই দীপ্তি দুদিকে মাথা নাড়ল। চোখের ইশারায় বোঝালো, কিছু করিস না প্লিজ। আদিত্য দাঁতের দাঁত চেপে চেঁচালো। কি হচ্ছে কি এখানে? ছেলে দুটো আদিত্যকে দেখে বলে উঠল, আরে তুই আদি, এদের বলে দে আমরা কে। এই সবাই জানিস আমরা কে? আদিত্যর লোক, এমপির লোক আমরা, সাবধানে, বুঝেছিস? কথাটা বলতে দেরি আদিত্য ছেলেটার মুখ বরাবর একটা দিতে দেরি করেনি। মেয়েগুলো একে একে কেঁপে উঠেছে ভয়ে। দীপ্তি কপাল চেপে ধরল। এবার যে কি হবে। ছেলে দুটোর মধ্যে অন্য জন ভরে উঠল, এই 2টা মেয়ের জন্য আমাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করছিস তুই সায়ন। কি করবি এদের সাথে কিছু করলে? বলেই দীপ্তির দিকে হাত বাড়িয়ে দিল। দীপ্তি সরে যেতেই ছেলেটার হাত দীপ্তির হিজাবে গিয়ে ঠেকেছে। ছেলেটা একটা টান বসাতেই দীপ্তি মাথায় ব্যথা পেল। হুট করে এমন হওয়ায় মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো। আদিত্য তো এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? ঠিক আছিস তো তুই? আশেপাশের সবাই তো দীপ্তির দিকে এবার চোখ ঘুরিয়ে তাকাচ্ছে। এই মেয়েটাকে ভার্সিটির পাওয়ারফুল ছাত্রদলের সভাপতিও চেনে। দীপ্তি কিছুটা পিছিয়ে যেতেই পাশ থেকে মুখ মুছতে মুছতে নূর বলে উঠল, সামথিং সামথিং, তাই না? জ্বলছে। ভার্সিটিতে ভর্তি হবে, একটু মজা তামাশা করবে না তাহলে কিভাবে হবে বল তো আমার ভাই? পাশে থাকা মেয়ে দুটো হেসে উঠল। ওরা মূলত দীপ্তি সহ বাকি কিছু স্টুডেন্টসদের পোশাক আশাক নিয়ে বুড়ি করছিল। আদিত্য ছেলেটার গলা চেপে ধরে বলল, কুত্তার বাচ্চা, মেয়েদের সাথে অসভ্যতমে করিস। আজকে তোকে চোখে এমন ফুল দেখাবো, সারা জীবন মেয়েদের দিকে তাকানো শুধু তোর আম্মাকেই দেখতে পাবি। মৃদুল ভয়ার্থ কণ্ঠে বলল, দীপ্তি, ইয়ার থামা ওই পাগল সারকে, ছেলেটাকে না মেরে ফেলে। আদিত্যের মারামারিতে রেকর্ড প্রচুর খারাপ। এতে অবশ্য কেউ কিছু বলার সাহসও পায় না তাকে। এমপির ছোট ভাই আর যাদের মারে তারাও কেউ ধোয়া তুলসী পাতা নাকি? কি বা বলার আছে টিচারদের? ছেলে মেয়েদের সাথে আজকাল পেরে ওঠা যায় না। আদিত্য তো ইতিমধ্যে নূর নামক ছেলেটিকে মেরে আধমরা বানিয়েই ফেলেছে। আদিত্যের হাতও ছিলে গেছে অনেকটা। দীপ্তি এবার চারপাশে দেখল। দীর্ঘশ্বাস ফেলে কোনো উপায় না পেয়ে এগিয়ে গিয়ে আদিত্যের হাত চেপে ধরে শান্ত কণ্ঠে বলল, ছেড়ে দে আদি। সবাই কেমন অদ্ভুত চোখে তাকাচ্ছে। দীপ্তি অস্বস্তিতে মিলিয়ে গেল। মিনমিন করে বলল, উঠবি তুই? সবাই কেমন করে যেন তাকাচ্ছে। আদিত্য ছেড়ে দিল ছেলেটাকে। দীপ্তির ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে মুচকি হাসল। কাটকাট কণ্ঠে বলল, যা এখান থেকে। কণ্ঠে যেন অবহেলা অবজ্ঞা। দীপ্তি অবশ্য এসবে কিছু মনে করে না। হাতটা সরিয়ে আনলো নিজে। আদিত্য নীরব শান্ত চোখে দেখলো দীপ্তির হাত সরানো। এরই মধ্যে ভিড় ঠেলে একজন আদিত্যের হাতে একটা রুমাল তুলে দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল। আদিত্য মেয়েটাকে দেখেই তৎক্ষণাৎ থমকে গেল। চোখগুলো কেমন চেনা চেনা লাগলো। চোখ বন্ধ করে দুবার তাকালো। না, এ তো অন্তি। নিজেকেই ধমকালো সে। কী সব ভাবছে? অন্তি কি করে আসবে? মেয়েটার রুমাল দিতেই দীপ্তির চোখ পড়ল আদিত্যের হাতে। হাত কেটে গেছে, এ ছেলের কোনো হেলদোল নেই। দীপ্তি বিরক্তি নিয়ে রুমালটা ঘুরে হাতে প্যাঁচাতে লাগলো। আদিত্য বলে উঠল, তোত্তা দেখ তো, এটা অন্তি না? দীপ্তি না তাকিয়েই বলল, কোনটা? কি বলছিস আবল তাবল? আদিত্য বলে উঠল। ওই দেখ, ওই দেখ। দীপ্তি আদিত্যের হাত ধরে রেখেই সামনে তাকালো। স্টুডেন্টদের জন্য কাউকে চোখে পড়ল না। তবুও উকি ঝুঁকি মারলো কয়েকবার। না, কিছুতেই দেখতে পেল না। মৃদুল বলে উঠল, আরে এটা তো ওই মেয়েটা যার কথা বলছিলাম, ফুয়াদ শারিয়ারের বোন। আদিত্য দীপ্তি দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালো। দীপ্তি ফুরেই বসেছিল যে সে আদিত্যর হাত ধরে দাঁড়িয়ে আছে। পাশে থাকা কয়েকটা মেয়ের কথোপকথন কানে আসতেই চমকে উঠল সে। দেখছিস মেয়েটা কত বেহায়া, একটু হেল্প করে দিয়েছে, এতেই পারলে কোলে উঠে বসে। ভার্সিটির নেতা এসব এসব তো
সবার জন্যই করবে। মেয়েটাকে দেখ, নিজের অবস্থান চিন্তা করছে একবার, হাত ধরে বসে আছে। আরেকজন বলে উঠল। বুঝছি না, ন্যাকা সাজছে। সুন্দর ছেলে, স্মার্ট, হ্যান্ডসাম, পয়সাওয়ালা ছেলেদের পটানোই তো এদের মতো থার্ড ক্লাস মেয়েদের কাজ। নিজেকে আয়নায় দেখেছে কখনো? বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর ধান্দা। দীপ্তির হাত থেকে খসে পড়ো আদিত্যের হাতখানা। এই জন্যই এই ছেলেটার আশেপাশে আসা পছন্দ না দীপ্তির। তার যোগ্যতা, গায়ের রং, আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠবে সে আগে থেকেই জানে। তবে এ আদিটাই বোঝে না। সবাই যে এক নয় এটা তো ও বুঝবে না, পারে শুধু হম্বি থম্বি করতে। দীপ্তি চাপা কণ্ঠে দাঁতের দাঁত চেপে বলল, সিন ক্রিয়েট করবি না দয়া করে। বলে গটগট পায়ে সেখান থেকে চলে গেল। আদিত্য মেয়েগুলোর দিকে কড়া চোখে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করো। এদের মতো মেয়েরা কি করে বুঝবে আদিত্যের মন আসলে কে চায়, কাকে চায়, ঠিক কতটা চায়। তপ্ত রোদ মাথায় নিয়ে কলেজে ঢুকছে আরিশা। এত বড় বিরক্তির মাঝেও এক চিলতে হাসি ফুটে উঠল মুখে। এই যে সাদা অ্যাপ্রন পরিহিত তারই এক ঝাঁক সহপাঠী, সবাই কত শত রঙিন স্বপ্ন চোখে। আরিশা আজকাল তেমন আর চঞ্চলতা দেখায় না, কেমন গম্ভীর স্থিরতা বিরাজ করে তার কর্মে কাণ্ডে। প্রতিটা মুহূর্তে সায়ন্তীকে মিস করাটা তার রোগে পরিণত হয়েছে। সেই ছোট থেকে রাস্তা পার হওয়া, ঘর থেকে বাহিরে পা রাখলেও তার পথসঙ্গী হিসেবে অন্তিকেই পেত। এতগুলো মাস ওই মানুষটাকে ছাড়া আলিশা একা পথ চলতে শিখেছে। হোঁচট খেয়ে পড়েছে বারংবার, সব কিছুতে প্যাচ লাগিয়ে দেওয়া আলিশা বুঝেছে সায়ন্তী আসলে তাকে কি কি থেকে এতগুলো বছর বাঁচিয়ে রেখেছে। বন্ধুদের আসল রূপ চিনতে শিখেছে। দুনিয়ায় যে স্বার্থ ছাড়া কেউ কারো আপন হয় না, ওই জিনিসটা হাড়ে হাড়ে টের পেয়েছে। নতুন করে বন্ধু বানানো হয়নি আলিশার, সে এটা হয়তো কোনো কালেই পারবে না। সায়ন্তীর জায়গাটা অন্য কেউ কোনো দিন নিতে পারবে না, আর সে নিতেও দেবে না। মেয়েটা এত চমৎকার, কেউ তার তো দ্বিতীয়টি হতেই পারবে না। অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে দু চোখ বুঝলো আরিশা বিড় বিড় করে বলল, তোর বোন অনেক বড় হয়ে গেছে অন্তি, এসে দেখবি না তোর আশা ডাক্তার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। শুভেচ্ছা জানালি না তুই? এবার তুই লেট করলি কেন? তোর বেস্ট উইশেসগুলো পেতে পেতে অভ্যস্ত ছিলাম তো। কোনোদিন নিজেকে এতটা দুর্বল লাগেনি জানিস। আমাকে স্ট্রং বানাতে এভাবে হারিয়ে যেতে হলো তোর। তুই থেকে যেতি, আমি দুর্বল আশা হয়ে থেকে যেতাম। আমি সবার কাছে তোর গল্প করে বেড়াতাম, হাসতাম মন খুলে। জানিস তুই কতদিন তোর আশা হাসে না। আরিশা চোখ খুলে লম্বা শ্বাস টানল। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে তার। পেটের শূন্যতা বড্ড পোড়ায় আজকাল। যখন অন্যদের বন্ধুদের কাঁধে হাত রেখে হাসতে দেখে আরিশা, তখনই তেমন বুকে ব্যথা ওঠে। চিনচিনে ব্যথাটা সর্বাঙ্গে বিষের মতো ছড়ায়। আলিশা এগিয়ে গেল দোতলা ভবনটার দিকে। গোলাপি রঙা হিজাবের ওপরের পাথরগুলো রোদে ঝলমল করছে। কপালের ওপর হাত রেখে এগোয় মেয়েটা। ফর্সা ত্বকে রোদটা যেন একটু বেশি তেজ দেখিয়েছে। মুহূর্তেই লালচে হয়ে গেছে লাল গাল দুটো। হাতের উল্টো পিঠে মুখ মুছে এগিয়ে যেতেই একজন পিছু ডাকলো। এই আশা। আলিশা হাঁটা থামিয়ে পিছু ফেলল। তাদের এক ক্লাসমেট পিয়াস। আলিশা স্বভাবসুলভ মুচকি হেসে বলল, হ্যাঁ বলো। পিয়াস ছেলেটা দেখতে ভদ্র সভ্যই। উজ্জ্বল শ্যামরা গায়ের রং, গায়ের চোখের চশমাটায় ভীষণ মানায় তাকে। আলিশা তো একদিন মুখের উপর প্রশংসাও করে দিয়েছিল ছেলেটার। পরিপাটি গোছানো একজন মানুষ, কথা কম বলে, তবে মানুষটা মজার। পড়াশোনার চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া বন্ধুদের ফ্রি কৌতুকে হাসিয়ে মারে ছেলেটা। পিয়াস কাঁধের ব্যাগটা এক হাতে চেপে ধরে মুখে হাসি টেনে বলল, ম্যাম ওটিতে আছেন, ক্লাস ক্যান্সেল হয়েছে। আরিশা বলে উঠল, ও বাকিরা কই? ক্যাম্পাসে গাছ তলাতে বসেছে কয়েকজন হয়তো ক্লাসে। কথাটা বলতে বলতে এদিক ওদিক তাকালো পিয়াস, ফের বলে উঠল, বেশ গরম পড়েছে বুঝলে, চলো ওদিকটা যাই, কোল্ড কফি বানাই। শুনলাম ক্যান্টিনে মেনুতে নতুন যোগ করেছে ম্যাম, প্রশংসাও শুনেছিলাম। খাওয়া হয়নি, তুমি ট্রাই করেছিলে? আলিশা ঘড়ির দিকে তাকালো একবার। সকালে তারও খাওয়া হয়নি তেমন। এরই মধ্যে এদের আরেক ক্লাসমেট ঈশিতা বলে উঠল, তোরা এখানে চল ক্যান্টিনে বসি, ওই রিপন আজ নিধিকে প্রপোজাল দেবে। আলিশা হেসে বলল, চলো ট্রিট নিয়ে আসি। পিয়াস হেসে বলল, তুমি আসবে? ও যাও।
পিয়াসকে অবাক হতে দেখে আলিশা শব্দ করে হেসে ফেলল। পিয়াসের অবাক হওয়াটা স্বাভাবিক, সে নিজেই গত 1 বছরে কারোর সাথে ঠিকঠাক সখ্যতা দেখায়নি। আলিশা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ফ্রিতে পাওয়া খাবারকে না করার কি আছে? আমি আরও কত কিছুতে যাই, তা তোমার আইডিয়ারও বাইরে। আলিশা কি চিজ তা বুঝতে তোমার টাইম লাগবে। এই সেটা চলো। পিয়াস বলে উঠল। আমি তো চাই আমাকে সময় দেওয়া হোক। ঈশিতা এগিয়ে গেছে সামনে। আলিশা কথাটা শুনে পিছু ফিরে বলল, কিসের সময়? পিয়াস মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, অনুমতি দিলে তোমাকে জানার সময়টুকু চেয়ে নিতাম। আলিশা বোকার মতো চাইল, এ ছেলে আসলে বোঝাতে চাইল কি? আলিশার তাকানো দেখে পিয়াস হেসে বলল, এত ভাবছো কেন? তুমি তো একা একা থাকো, কোনো ফ্রেন্ড নেই, তাই ভাবলাম যদি ফ্রেন্ড হতে এই অধ্যমের। আলিশা ইতস্তত করে বলল, আমরা তো সবাই সবার ফ্রেন্ড, বলার কি আছে? ফ্রেন্ড না হলে তো কথাই বলতাম না। বলেই দ্রুত ভঙ্গিতে সামনে এগিয়ে গেল আলিশা। ছেলেদের এসব কথায় নিশ্চিত কোনো ঘাবলা আছে। আদিত্য বলে, ওই দেখ দেখ, আরে ছেলেরা হচ্ছে নীরব শিকারীর মতো, সুযোগ পেলেই কখন কাকে বন্দি করে নিবে টেরও পাবি না, তাই সাবধান। পিয়াস মৃদু হেসে সামনে আগালো। আলিশাকে তো সেই প্রথম দিনই ভালো লেগে গিয়েছিল তার। তবে মেয়েটা একা একা থাকে, কারো সাথে তেমন কথা বলে না। সাহস করে মনের কথাটা জানানোর সুযোগ করে উঠতে পারেনি এতদিনেও। সব বন্ধুরা মিলে ক্যান্টিনে বসেছে, আলিশা কয়েকটা মেয়ের সাথে একটা টেবিলে বসা। মূলত এরা রিবনকে পচাবে। নিধিও দেখতে চায় এই রিবন ভীতুটা আদৌ বলতে পারে কিনা। এদের মজা হাসি ঠাট্টার মাঝেই পিয়াস এসে আলিশার দিকে একটা কফি কাপ বাড়িয়ে দিল। আলিশা হেসে নিল, ওর কাছে তো স্বাভাবিকই মনে হলো। তবে বাকিরা তো পিয়াসকে লজ্জা দিতে ব্যস্ত। ব্রিলিয়ান্ট ছেলে হয়ে প্রেমে অবশেষে পড়েছে তবে পিয়াস। নিধির সামনে দাঁড়িয়ে কাঁপছে রিপন। এর অবস্থা দেখে তার বন্ধুরা হাসতে হাসতে পড়ে যাচ্ছে। আলিশা, ঈশিতা, রুবি মিলে নিধির পেছনের দিকে তাকিয়ে আছে। নিধি যে হারে চোখ পাকাচ্ছে তা দেখে আলিশার মুখ থেকে বেরিয়ে আসলো, এই রিপন, তুমি কিছু বলো না ভাই। এই মহিলা এখনই যেভাবে তাকাচ্ছে, না জানে তোমাকে তুলে আছাড় না মারে। পিয়াস হো হো করে হেসে আলিশার দিকে হাইফাই দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আলিশাও হাত উঠিয়ে নিয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে সেখানে মাঝে এসে দাঁড়িয়ে পড়ল আরুষ। আরুষকে দেখা সবাই চমকে উঠল। প্রায় আলিশা তো 2 কদম পিছিয়ে গেছে। চোখ বড় বড় করে তাকালো, মনে মনে বলে উঠল, এ পাগল এখানে আসলো কোন দুঃখে? তার আগেই পিয়াস বলে উঠল, আরে ভাই, এটা কেমন ধরনের অভদ্রতা? মাঝে এসে ঢুকে পড়লেন কেন? আরুষ রাগে কাঁপছে, চোখ মুখ শক্ত করে আলিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কে যে মাঝে মাঝে ওটাই তেমন পয়েন্ট তাই না আলিশা? আলিশা আরুষের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, ভাইয়া আপনি এখানে কি করছেন? পিয়াস আলিশার মুখে ভাই ডাক শুনে পিছিয়ে গেল। আশার বড় ভাই হলে বেয়াদবি করাটা সাজে না তার। তাই সে মৃদু কণ্ঠে বলল, সরি ভাইয়া, আসলে আমরা জানতাম না তো আপনি আলিশার ভাই। আরুষ রাগ কন্ট্রোল করতে না পেরে আলিশার হাত চেপে ধরল সজোরে, টেনে নিয়ে গেল নিজের সাথে। আলিশা রেগে তাকিয়ে রইল শুধু। সবার সামনে কিছু বললে উল্টো ঝামেলা বাড়বে। ঈশিতা বলে উঠল, ওর ভাই এমন করলো কেন? তাই মনে হয় মেয়েটা এত চুপচাপ থাকে, বুঝলি? পিয়াস বলে উঠল, হতেও পারে, পরিবার অনেক স্ট্রিক্ট। রুমি বলে উঠল, কে বলেছে তোদের এসব কথা? জানিস আলিশার মা কতটা ফ্রেন্ডলি? আমরা তো একই রুমে থাকি আন্টির সাথে, ওর কথাও হয় মাঝে মধ্যে। বোঝাই যায় না উনি আলিশার মা, কিন্তু এই ভাই সম্পর্কে তো কোনোদিন আলিশা কিছু বলেনি। পিয়াস তাকালো তীক্ষ্ণ চোখে দূরে দাঁড়িয়ে থাকা আলিশার দিকে। আলিশা হাতটা জোরে ছাড়িয়ে নিয়েছে। কি কথাবার্তা হচ্ছে এত? আরুষ রেগে বলল, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করতে কলেজে আসিস, ডাক্তার হওয়ার নামে এসব করে বেড়াস। তুই কি ভুলে গেছিস তুই বিবাহিত? এবার ভয়ঙ্কর রকম রেগে গেল আলিশা। আমার করা একটা ভুল আমি সারা জীবন বয়ে নিয়ে চলবো ভাবলে আপনি ভুল করছেন ভাইয়া। আমার জীবনের সবচেয়ে বড় ভুল অবুঝের মতো ওই দিন ও মায়ের ভাইয়ের কথা শোনা। কি পাগলটাই না ছিলাম আমি। ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে এখন।
নিজের উপর ঘৃণা হচ্ছে এখন আমার। আপনার মতন একটা মানুষকে কি কারণে যে বিয়ে করতে চাইলাম, আমার জেদ আমার কাল হয়ে দাঁড়িয়েছে এখন। আরুষ আলিশার হাত চেপে ধরে বলল, এখন তোর আমাকে ভালো লাগে না আশা? কেন এমন করছিস? আমি ভুল করেছি, তার জন্যে দিনের পর দিন মাফ চেয়ে যাচ্ছি। আমার ভালোবাসা কি ভুল আছে? বল না, কি করলে আবার আগের মতো আমায় ভালোবাসবি তুই? আলিশা হাত উঁচিয়ে বলে উঠল, ওয়েট, আমি আপনাকে ভালোবাসতাম? কে বললো এমন আজগুবি কথা? আরুষ করুণ চোখে তাকিয়ে বলল। সত্যি বাসিস না? আলিশা তাচ্ছিল্য হেসে বলল, কোনোদিন কি আপনাকে আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি? বলিনি তো। তাহলে কিসের ভিত্তিতে এসব কথা বলছেন? আপনি আমায় অপমান করেছিলেন, তার জেদ ধরে এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। জানেনই তো আমার বাবা মা আমায় মানুষ করতে পারেনি, তাই এমন একটা জঘন্য ভুল আমি করার মতো দুঃসাহস দেখিয়েছি। আপনার কথায় তো আমি চরম জেদি রাগী বেয়াদব একটা মেয়ে। আসলে এতদিনে আমিও বুঝেছি আপনি আর আপনার মাই ঠিক। আগের আলিশা সত্যি একটা ছাগল ছিল। ওমায়ের ভাইয়া বলেছেন যে জিনিস গোপনে শুরু হয়েছে তা গোপনেই শেষ হবে। এখন আপনি এসব নাটক বাদ দিন, বিয়ে করুন। আপনার মা বলেছিল মেয়ে দেখেছেন, সামনে ছুটি পাবো, তখন না হয় আপনার বিয়েটা খেয়ে নেব। কি ভালো হবে না? আরুষ গম্ভীর চোখে তাকালো। এ মেয়ে এভাবে কোনোদিন বুঝবে না, তেরা তো হবেই। দ্য গ্রেট সায়ন্তীর বোন বলে কথা। আরুষ আরিশার দুগালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, শোন, শান্ত হ, বোঝার চেষ্টা কর। আরিশা দমে গেল। কি এক মুসিবত! হৃৎপিণ্ডটা এত বেহায়া, এর কাছে এসেই শান্ত হতে হবে কেন তোর? আরিশা লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, হাত সরান, ধরার কোনো অধিকার নেই আপনার। আরুষ হাত রেখে বলল, জোরে বলে হলেও 3বার কবুল বলেছি। আমি আপনাকে পছন্দ করি না আরুষ ভাই, প্লিজ দূরে সরুন। আরুষ ঠোঁট বাঁকিয়ে হাসল, ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, না পছন্দ করার কারণ বল। নিজেকে তোর পছন্দ মতো বানিয়ে নিতে আমি এক পায়ে খাড়া। আরিশা নিজেই আরুষের দু হাত শক্ত করে ধরে নামিয়ে নিয়ে বলল, আমি আপনাকে আর কতবার বলবো বলুন তো? আগে আপনার প্রতি আমার একটা মেয়েকে দুর্বলতা ছিল, যার কারণ আপনি আর আমি ছোট থেকে একসাথে থেকেছি, খেলার সাথী, হাসি ঠাট্টা করার জন্য আপনাকে পেতাম। আমাকে চকলেট চিপস এনে দিতেন। ছোট মানুষের মতো খেলনা দেওয়া ব্যক্তিকে যেমন তারা পছন্দ করে, তেমনই আমি আপনাকে পছন্দ করতাম, অ্যাজ এ ফ্রেন্ড, বড় ভাই, অন্য কিছুই না ভাইয়া। আমি আপনাকে কোনো কালেই এক বিন্দুও ভালোবাসিনি, বাসবও না। কথাটা যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল। আমার সামনে যদি আসেন, এসব কথা বলে সম্পর্কটা আরও বেশি তিক্ত বানিয়ে দেবেন না, অনুরোধ রইল। আরুষ চোখ বুজে শ্বাস ফেলে বলল, আশা। আরিশা বলে উঠল, প্লিজ, আর কিছু শুনতে চাচ্ছি না। আরুষ অসহায় কণ্ঠে বলল, আমার ভুল, আমি তোকে বুঝতে পারিনি। ফিলিংস চিনতে ভুল করে ফেলেছি। শুধরে নেওয়ার সুযোগ তো মানুষ অপরাধীকেও দেয়। আমি কি একটু সুযোগ পাওয়ার যোগ্য নই? আরিশা রেগে বলল, তাই কিসের সুযোগ? এই আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আপনি আমাকে ছ্যাঁকা দিয়েছেন, এখন এসে সুযোগ চাচ্ছেন? আসলে বলতে চাচ্ছিলাম না, কিন্তু এটাই আসলে ঠিক। আগে আমাকে আপনার পছন্দ হয়নি, কারণ আমি একটা ডাফার ছিলাম, আমি একটা ফেল টু স্টুডেন্ট ছিলাম। আমার বাপ মা মিডল ক্লাস ছিল, আমরা আপনাদের বরাবর ছিলাম না, আমি আপনার যোগ্যই ছিলাম না। তখন বলেছিলেন আপনি আমাকে নিয়ে এসব কোনোদিন ভাবেননি। হাসার মতো মেয়েদের নিয়ে ভাবতে আপনার রুচিতে বাধে। আশার যত খারাপ গুণ আছে, তার চারিত্রিক সার্টিফিকেটটা অবধি আপনি দিয়েছিলেন আমায়। এখন কি এমন দেখলেন আমার মাঝে ভাইয়া? আমার সাদা চামড়ার প্রেমে পড়লেন নাকি, যা সবাই পড়ে? বউ হিসেবে যোগ্য হয়ে গেলাম কি করে ভাইয়া? বলুন, এত তাড়াতাড়ি মত পাল্টে গেল কেন আপনার? জেফার ছেড়ে চলে যাবে ভেবেছেন, সেকেন্ড অপশন তো আছেই, আলিশা। তাকে বলে দেব, বোকা মেয়ে, গর্ধব একটা, আর কি বুঝবে, যা বলবো তাই করবে। কি এসবে ভেবেছিলেন তো? বলুন, কিসে আটকেছেন নতুন করে? ভালো তো বাসেননি আপনি আমায়, রূপের মোহে পড়েছেন। বউ বলে চাচাচ্ছেন, তার মানে কি দেহে? কথা সম্পূর্ণ করতে পারল না আরিশা, তার আগে একটা শক্তপোক্ত চর এসে পড়ল তার গালে। আরিশা থমকালো, দুকদম পিছিয়ে গিয়ে মাথা নিচু করে রাখলো। আরুষ এদিক ওদিক তাকালো, মেয়েটা তাকে এতটা নিচু মনে ভাবলো কি করে? নিজের সব অপরাধ আরুষ মাথা পেতে নেবে, তাই বলে এইসব মনে বসবে?
আরিশা ফুপিয়ে উঠল মুহূর্তে। নিজেকে যতই শক্ত বানিয়ে চলুক, পুরনো অভ্যেস তার পিছু ছাড়েনি। নরম মনের আলিশা ঠিকই ইমোশন কন্ট্রোল করতে পারেনি, কেঁদে উঠেছে শব্দ করে। আরুষ আরিশার হাত টেনে তাকে নিয়ে গেল সাথে, নিজের গাড়ির কাছে এনে জোর করে ভেতরে বসালো। আলিশা জোর জবরদস্তি করলো বেরিয়ে যাওয়ার জন্য, চোখ মুছে নিয়েছে ইতিমধ্যে, তবুও ফোপানো থামছে না। আরুষ এবার টেনে আলিশাকে নিজের বুকের সাথে চেপে ধরল। আলিশা নিস্তেজ হয়ে গেছে মুহূর্তেই, নিজের প্রতি প্রচুর বিরক্ত হলো। কেন এত দুর্বলতা তার? কেন কেন এই লোকটার থেকে দূরে যেতে পারে না সে? কিসের এত দায়? আরুষ নিজের হাত জোরে বাড়ি মারল পেছনে থাকা ডিকের দিকে। ভুলক্রমে হাত লেগে গেল শক্ত বক্রটার ওপর, যার ভেতর আরুষের ব্যবহার্য কাটলারি সেটের জিনিসপত্র ছিল। ধারালো ছুরি এসে ছুটে এসে আঁচড় লেগে গেল হাতে। রক্ত সামান্য ছিটকে এসে লাগলো আলিশার হিজাবে। আলিশা মাথা তুলল আরুষের হাত ছাড়া পেয়ে। রেগে কিছু বলতে যাবে তার আগেই আরুষের হাত থেকে স্তব্ধ হয়ে গেল। আরিশা ছটফটালো ভেতর ভেতর, যতই দূরে থাকুক এই অসহ্য মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। আরিশা তড়িঘড়ি করে হাত ধরতে চাইল, আরুষ বেশ টের পেল আরিশার অস্থিরতা। নিজের হাতটা সরিয়ে নিল। আরিশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, কেটে গেছে দেখতে পাচ্ছেন না? পাচ্ছি। যে হাত তোকে আঘাত করেছে তার শাস্তি পাওয়ার জরুরি। পাগলামো করছেন কেন? তোর জ্বলছে কেন বাহিরের একটা মানুষের জন্য? তুই তো আমাকে ভালোই বাসিস না। আমার যা খুশি হোক তাতে তোর কি? মুক্তি পেলেই তো বাঁচিস ওই ছেলেটার সাথে। আলিশা রেগে বলল, ফালতু কথা বলবেন না। আসলেই তো আপনার যা খুশি হয়ে যাক তাতে আমার কি? ভবিষ্যৎ ডাক্তার হিসাবে আমারও কর্তব্য ছিল, তাই বলেছি। নয়তো আপনি মরে গেলেও আমার কিছু যায় আসে না। সরুন, যেতে দিন। আলিশা গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে নিলে আরুষ বা হাতে আলিশার হাত চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে উঠল, ভালোবাসি তো, প্লিজ আমার হয়ে যা। বিশ্বাস কর, বুকে আমার তীব্র ব্যথা হয়। বিশ্বাস হচ্ছে না তোর? আরুষ আলিশার হাতটা চেপে ধরে নিজের বুকের সাথে আলিশা পিছু ফেরেনি, তবে তার হাত পা কাঁপছে, বুক কাঁপছে মানুষটার হৃদস্পন্দনের আন্দোলনে। আলিশা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল নিজের, ভাঙা গলায় বলল, নিজের স্ট্যান্ডার্ডের মেয়ে খুঁজে নিন, তাকে সব দেখান। আমার বাবা মা আমাকে যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করব আমি। আর যদি ভেবে থাকেন আপনি ডিভোর্স পেপারে সাইন করবেন না, তবে না করুন, সমস্যা নেই। যেদিন এসব জানাজানি হয়ে যাবে সেদিন আলিশার নাম নিশানাও মুছে যাবে। কথার হেরফের হবে না। আলিশা কথা দিয়ে কথা রাখতে জানে। আরুষ আলিশার হাত ছেড়ে দিল, থমথমে কণ্ঠে বলল, তোর বাবা মায়ের কাছে চেয়ে নিলে আমার হবি তো আশা? আলিশা হেসে বলল, বললামই তো, তারা যদি আমায় নদীতে ঝাঁপ দিতে বলে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ব। এটা তো সামান্য বিয়ে করব না কেন? আরুষ আলিশাকে টেনে আবারও গাড়ির ভেতর আনলো। আলিশা বিরক্তি নিয়ে তাকালো আরুষ আলিশার দিকে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বোরখা পরে আসতে পারিস না? আলিশা ভরকানো চোখে তাকালো। আরুষ গম্ভীর কণ্ঠে বলল, নিকাব পাওয়া যায় না মার্কেটে? আলিশা চোখ বড় বড় করে তাকালো। হুট করে মাথা খারাপ হয়ে যায়নি তো আমার? আরুষ বলে উঠল আবার, ওই ছেলেটা কেমন কেমন করে যেন তাকিয়েছে তোর দিকে। ওর থেকে দূরে থাকবি প্লিজ। দেখ, সত্যি বলছি, আমি কি মরে গেছি, মরে টরে যাবো, এসব নিতে পারবো না। আমি তোর বাবার কাছে তোকে যাওয়ার আগ পর্যন্ত ওর থেকে দূরে থাকবি। থাকবো না। আপনার কথা কেন শুনবো আমি? জোর জবরদস্তি করে কিন্তু ঘরে তুলবো, পরে বুঝাবো হাতে কলমে আমি তোর কে, আর কেনই বা আমার কথা শুনবি তুই? ফাজলামো পাইছেন? সরুন তো। আর কোনোদিন যেন আপনাকে মেডিকেলের আশেপাশে না দেখি। আপনার মতো ম্যা ম্যা করা ছেলে আমার পছন্দ না। মা ভক্ত হয়ে আমাকে পছন্দ করার মতো ভুল কি করে করলেন? আম্মু আপনার মাকে পছন্দ করে না, আপনাকেও করে না। আমিও শাশুড়ি হিসেবে আপনার আম্মুকে পছন্দ করি না। তিনি আমার শাশুড়ি হওয়ার যোগ্যই না। আলিশা গরিব হতে পারে, কিন্তু অহংকারী কাউকে মায়ের সমতুল্য জায়গা দিতে পারে না, পারবেও না। যে ঘরের কাজ পারে, সংসার করতে জানে, আপনার মতো বেয়াদব লোকের কথা হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারে, এমন একজন পুতুল খুঁজে নিন। আমি এসবের কোনোটাই করতে পারবো না। কথা মাথায় সেট করে নিন। আলিশা গেটের ভেতর চলে গেল। আরুষ মাথা ঠেকালো দরজায়, বিড়বিড় করে বলল, একটা ভুল সারা জীবনের কান্না রে আরুষ। কেন যে সেদিন এমনটা করলি এখন বুঝ ঠেলা।
বিয়ে করেছিস কিন্তু বউকে বউ বলে পরিচয় করানোর অনুমতি পাসনি। কপাল কপাল, সবই কপাল। ইজাজুল মির্জা বড় পদের পুলিশ কর্মকর্তাদের সাথে বসে আছেন। সবার চোখে মুখে চিন্তার ছাপ। অরিহাত বেশ গম্ভীর হয়ে বলল, স্যার, সাইবার ক্রাইমগুলাম কি বেশি বাড়ছে না? দেশের বাহির থেকে এভাবে অপরাধীরা যোগাযোগ রাখছে না। পারছি বুঝতে, না পারছি কিছু বুঝতে। অবৈধ অস্ত্র সংগলিং করাটা তো নাকের ডগায় ঘটছে। আপনি বড় কোনো হ্যাকার যুক্ত করুন মিশনে, এভাবে আর সম্ভব নয়। ডিআইজি মারুফ হোসেন গম্ভীর হয়ে পানির গ্লাসে চুমুক দিয়ে বলল, একজন আছে, সে আমাদের সাথে 2 বছর ধরে কাজ করছে। আহাত সহ ইজাজুল বিরক্ত হয়ে বলল, প্রফেশনাল কাউকে না দিয়ে বাহিরের একজনকে দেওয়া কি ঠিক হয়েছে স্যার? রুলস বলে তো একটা বিষয় আছে। আর আপনার বর্ণনা অনুযায়ী সে তো ইয়াং, এখনও এইসবে যোগ দেওয়ার মতো বয়স হয়নি তার। ফারুক বলে উঠলেন, অনেক কাজ আছে যা বড়দের থেকে ছোটরাই ভালো পারে। তবে আমার মনে হয় আপনি একদিন ওর সবচেয়ে বেশি প্রশংসা করবেন ইজাজ। যা যা ইনফরমেশন আপনাদের দিলাম এইমাত্র, সবাই ওর জোগাড় করে দেওয়া। ওই আসমল এসব কার কথায় করছে এসব তো জানতেই হবে আমাদের, যে করেই হোক। রুমে ঢুকে আসলো একজন হন্তদন্ত পায়ে। স্যার, সার্ভার ডাউন দেখাচ্ছে, প্লিজ কিছু করুন। অপরাধী দেশের বাইরে এবারও পালিয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। ফারুক মোবাইল বের করে রিসেন্ট কল লিস্ট চেক করে তৃতীয় নাম্বারটায় কল করলো। অপর পাশের ব্যক্তি কল রিসিভ করলো। সাথে সাথেই ফারুক কিছু বলার আগেই অপর পাশের ব্যক্তি বলে উঠল, স্যার, টিমের সব মেম্বারদের অ্যালার্ট করে দিন। শয়তানটার মোবাইল ট্র্যাক করে নিয়েছি, হ্যাক করাও অলমোস্ট ডান। ইতালি যাচ্ছে বিরিয়ানি খেতে, 300 ফিটে আছে বর্তমানে। এরপর যাওয়ার আগেই মামাবাড়ি দেখিয়ে দিন। ফারুক সূক্ষ্ম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গ্রেট, দেশের সাথে থাকার জন্য স্যালুট। কল কেটে গেছে ইতিমধ্যে। আহাত শূন্যহান দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার, সত্যি করে বলুন তো, ডিপার্টমেন্টের কেউ নয় তো? ফারুক সাহেব গম্ভীর হয়ে বলল, গোয়েন্দা বিভাগের তথ্য ফাঁস করার নিয়ম নেই। ও এনএসআই গোয়েন্দা সংস্থার একজন সাইবার সিকিউরিটি সিস্টেম এক্সপার্ট। সংস্থাটি ওর খোঁজ আমাকে দিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু চাকরি করে না, নাগরিক হিসেবে পাশে থাকছে শুধু। এখন তোমরা আসতে পারো, অপরাধী পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরো। আহাত বেরিয়ে গেল। ইজাজুল মির্জা বলে উঠল, স্যার, বিশেষ কেউ? ফারুক হোসেন চেয়ারে হেলান দিয়ে হেসে বললেন, অতি সাধারণ কেউ। সময় হলে নিজেই জেনে যাবেন ইজাজ। এবার আসতে পারেন, টিমকে কাজে লাগান, কাজটা ঠিক মতো করুন। ইজাজুল মির্জা সালাম ঠুকে বেরিয়ে গেল। স্যারের কোনো ঠিক নেই কখন যে কি বলে। নিশ্চিত কোনো রহস্য আছে এখানে। জাগে তাকে দিয়ে তো গোপন কাজ করাবে না। বিকেল গড়িয়েছে, সন্ধ্যার অন্ধকার এখনো পুরোপুরি ছড়ায়নি। ইজাজুল বাড়ি ফিরেছেন। মেয়েকে হারিয়ে তিনি নিঃস্ব হয়েছেন। মাঝে মধ্যে ইচ্ছে করে কোথাও একটা হারিয়ে যেতে। চাকরিটাও আজকাল আর করতে ইচ্ছে হয় না। এত এত অপরাধ, অপরাধী দেখতে দেখতে জীবন বৃতৃষ্ণা ধরে গেছে তার। পুলিশ হয়েই বা কী লাভ হলো? মেয়েটাকে বাঁচাতে পারেন না, না পাননি স্ত্রীর সন্তানের খুনিকে এ অবধি ধরতে। ব্যর্থতারা গ্রাস করে নেয় তাকে। রাতের অন্ধকার বাড়লেই জীবনের গতি হারিয়েছেন তিনি। সবার সামনে নিজেকে ঠিক দেখাতে গিয়ে দীর্ঘশ্বাসগুলো এখন ভারী মনে হয় ভীষণ। আনমনে হাঁটতে গিয়ে বুঝলো কেউ তাকে ফলো করছে। দাঁড়িয়ে গেলেন এক পাশে। রাস্তাটা নির্জন হয়ে এসেছে। গলি দিয়ে এসে কোনো ভুল করলেন না তো? কোমর থেকে পিস্তলটা বের করে হাতে নিলেন। তার কিছু বুঝে ওঠার আগেই মাথায় কেউ জোরে আঘাত করে বসল। ইজুলের মাথা থেকে ছিটকে রক্ত বেয়ে পড়ল। কপাল রক্তাক্ত হয়ে উঠতেই তিনি পিছু ফেললেন। মানুষটাকে ঝাপসা দেখলেন। হাত থেকে পিস্তলটা খসে পড়তেই সামনে থাকা ব্যক্তির গায়ে দূর থেকে একটা গুলি উড়ে এসে লাগলো। নিঃশব্দে লোকটার বুক এফোর ওফোর করে দিল। লোকটা ইজুজুলের পাশে মুখ থুবড়ে পড়ল। পিস্তল কোমরে গুজে দৌড়ে আসলো একটা নারী অবয়ব। চোখে মুখে
উপচে পড়া রাগ। বুকে হাত রেখে কাতরাতে থাকা মাস্ক পরিহিত লোকটাকে মেয়েটি দুবার লাথি মারল সর্বশক্তি দিয়ে। বিরক্তি নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাস্টার্ড, আমার বাবার কিছু হলে তোর বসকে আমি পিস পিস করে কুত্তা দিয়ে খাওয়াবো। ইজাজুলকে টেনে তুলল মেয়েটি। মুখে তার ক্লিনিক্যাল মাস্ক পরা, পায়ে সাদা অ্যাপ্রন, হাতে গ্লাভস। মেয়েটার পানে আরও তিনজন দৌড়ে এসে বলল, কি হয়েছে ইনা? উনি কি হয়েছে? ইনা আটকে রাখা শ্বাস ছেড়ে কোনো রকমে বলল, হসপিটালে নিতে হবে, জানি না কি হয়েছে। একজন তো মরে পড়ে আছে। এই ভদ্রলোককে আগে হসপিটালে নিতে হবে, সাহায্য করো আমায়। মূলত ভার্সিটি থেকে ফিরছিল সবাই। ল্যাবে আজ ক্লাস ছিল। স্যার এসেছে মহা দেরিতে। এমনিতেই সন্ধ্যা নেমেছে, তার উপর সবগুলোতে মিলে রেস্টুরেন্টে গিয়েছিল। ফিহা দৌড়ে এসে বলল, ইনা ধর তোর আইস। ফিহা থেমে গেল। একজন বলে উঠল, পুলিশ কেস ইয়ার, অযথা কোথায় ফাঁসছিস? ইনা রেগে বলল, সুস্থ নাগরিকের মতো কথা বল। এই লোকটা একজন পুলিশ, ওনাকে হসপিটালে নিতে হবে। ফিহা বলে উঠল, তুই কি করে জানলি? ইনা রেগে গেল প্রচন্ড রকম। চিবিয়ে চিবিয়ে বলল, বাল, হেল্প করলে কর, না করলে না কর, প্যান প্যান করিস না তো। ইনা একাই নিয়ে যেতে চাচ্ছে দেখে সবুজ মামুন এগিয়ে এসে ধরল। ফিহা নিজের ভাইকে কল করলো। মেয়েটা অযথা ঝামেলায় জড়ায় শুধু। কে না কে এত দয়া দেখাতে কে বলেছে? মামুনের গাড়িতে করে ইজাজুল মির্জাকে হসপিটালে নেওয়া হলো। নার্সরা বেশ ঝামেলা করলো। শুরুতে ইনা রেগে একজন নার্সকে টেনে নিয়ে গেল নিজের সাথে। কোমর থেকে পিস্তল বের করে মেয়েটার কপালে ঠেকিয়ে রেগে বলল, নাটক মারাই তো হসপিটালে চাকরি নিয়েছিস? হ্যাঁ, শপথ করার সময় তো ভেড়ার বাচ্চার মতো পকপক করছিলি। এই তোদের সেবাই ধর্ম, সেবাই সব। হ্যাঁ, লোকটার বাঁচা মরার প্রশ্ন এখানে ফর্মালিটি নিয়ে পড়ে আছিস তোরা। সব কটাকে কফিনে ভরে চাপা দেবো বলে রাখলাম। জালেমের দল, টাকার লোভে সব অন্ধ হয়ে গেছিস। মেয়েটা ভয়ে কেঁদে দিয়েছে। কাপা কাপা কণ্ঠে বলল 3 বার, ভর্তি করেছি করেছি করেছি, দয়া করে মারবেন না। নার্স দৌড়ে এসেই স্ট্রেচারে হাত রাখলো। এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে ঢুকলো ওটিতে। ডাক্তারকে ডাকতে ভোলেনি সবুজ বলে উঠল, কি এমন বললে কাজ হয়ে গেল? যে মানুষকে যেভাবে বোঝালে বোঝে সেভাবে বুঝিয়েছি। এরই মধ্যে সেখানে ফিহা এসে হাজির হলো। পেছনে ফুয়াদ সবুজ মামুনকে ইনা নিজ থেকেই চলে যেতে বলল। ওরা প্রথমে যেতে না চাইলেও ফুয়াদের কথায় বেরিয়ে গেল। ফুয়াদ বলে উঠল, কে অসুস্থ? ইনা চুপ রইল। ফিহা বলে উঠল, যেভাবে নিয়ে আসলো মনে তো হলো ওর পরম আত্মীয়। ইনা বলে উঠল, আত্মার আত্মীয়, আমার সবচেয়ে বেশি আপন। ফুয়াদ আমতা আমতা করে বলল, ফুফা? ইনা তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাড়িতে খবর দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। ফিহা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তোর আত্মীয় আছে এ দেশে, জানতাম না তো। কার বাড়িতে ফোন করবে? তুই এত তড়িঘড়ি করে আনলি, মায়াকলি দয়া দেখালি, লোকটার বাড়ির লোকের সাথে দেখা না করি চলে যাবি? ইনা রেগে বলল, ফিহা মুখটা বন্ধ রাখতো। ফুয়াদ চিন্তিত কণ্ঠে বলল, আমি বললে হিতে বিপরীত হতে পারে, উমায়েরকে তো চিনিসই। ইনা চোখ বন্ধ করে নিজের মোবাইলটা বের করে খুঁজলো, জানে না কাজ হবে কিনা। ফাতরা নেতা দিয়ে সেভ করা আদিত্যের নাম্বারটা বের করলো সে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কল করলো না, রিং হচ্ছে। শুকনো ঢোক গেল সে। কল রিসিভ হতেই মুখে ওনার একবার চেপে ধরে বলল, আমি হসপিটাল থেকে বলছি, আপনার সেজ চাচু হসপিটালে ভর্তি, দ্রুত চলে আসুন। কল কেটে দিয়ে সে গিয়ে দাঁড়ালো কেবিনের সামনে। দরজা ফাঁক করে একবার দেখলো। ঠোঁট চেপে ধরে কান্না আটকে অভিমান নিয়ে বলল, জানার পরও মেয়েকে একবার দেখতে আসলেন না কেন? এত সহজে ভুলে গেলে আমায়? অন্য কেউ নাই বা আসলো, তুমি কেন আসলে না বাবা? তোমরা আমায় চাওনি, খোঁজ নাওনি, আমার মৃত হিসেবে ধরে নিয়েছো, তাই আমিও দুনিয়ার বুকে নিজেকে প্রকাশ করা ছেড়ে দিয়েছি। তোমরা খোঁজোনি, তাই নিজেকে লুকিয়েছি আমি। বড্ড পাষাণ হয়ে গেছো তুমি বাবা। তোমার অন্তিত তোমার উপর ভীষণ রকম অভিমান করেছে। আসছি আমি, দ্রুত আসছি, সুস্থ হয়ে ওঠো।
ইনা চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল দৌড়ে। ফুয়াদ ফিয়ার হাত ধরে ছুটল তার পেছনে। তারা বেরিয়ে যেতেই ভেতরে ঢুকলো আদিত্য। ঘেমে নিয়ে গেছে ছেলেটা রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করতেই লোকটা সব গড় গড় করে বলে দিল। তখনকার নার্সটা বলে উঠল, স্যার মেয়েটা আপনার কি হয়? কি ডেঞ্জারাস মেয়ে বাবা, মনে হয় পেশেন্ট মেয়েটার বাবা ছিল। আদিত্য অবাক হয়ে তাকিয়ে বলল, কি বললেন আপনি? পেছন থেকে উমায়ের গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওই মেয়ে কি বলেছে? পেশেন্টের বাবা? আদিত্য কৌতূহল নিয়ে বলল, কি হলো বলছেন না কেন? নার্স ভয়ে ঢোক গেল। মনে হয় পরিবারের সবাই এমন, কেমন ধমকা ধমকি করে শুধু। নার্স ভয়ে ভয়ে বলল, না স্যার, তবে যা করেছিল তাতে তাই মনে হলো, তবে সে তো চলে গেছে। উমায়ের কপালে ভাঁজ পড়ল। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, মেয়েটার নাম কি? শুনেছে ইনা। আদিত্য বলে উঠল, সাথে আর কেউ ছিল? নার্স ভেবে বলল, শুরুতে দুজন ছেলে আর মেয়েটা, তারপর একটা মেয়ে একটা ছেলে এসেছে। আদিত্য কিছু একটা ভেবে বলল। দ্বিতীয় মেয়েটির নাম কি? নার্সটি আমতা আমতা করে বলল, ফিয়া স্যার, ফিহা। নার্স ভাগলো কোনো রকম। আদিত্য বলে উঠল আনমনে, ভাইয়া ওই মেয়েটি অন্তি নয় তো? উমায়ের জোরে ধমক দিয়ে উঠল। মাথা ঠিক আছে তোর? আদিত্য থতমত খেয়ে গেল। উফ, তার ব্রেনটা এ যাত্রায় নষ্ট না হয়ে যায়। মেয়েটাকে দেখার পর থেকেই সব কেমন আউলা ঝাউলা হয়ে গেছে। ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাকি স্টুডেন্টরা মিলে নতুনদের ওয়েলকাম করার জন্য নানাবিধ আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে এমপি, ম্যাজিস্ট্রেট সহ আরও কয়েকজন বড় ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে। উমায়ের এসবে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। লোক দেখানো, হাসা, ফর্মালিটি মেনে ভাষণ দেওয়া জাস্ট অসহ্য লাগে। তবে আদিত্য বেশ খুশি, ভাই যাবে তার ভার্সিটিতে। একটা অন্যরকম অনুভূতি গর্বে তার বুক ফুলে 2 ইঞ্চ লম্বা হয়ে গেছে ইতিমধ্যে। সকাল 10টা বেজে গেছে। স্টুডেন্টরা একে একে স্বপ্নের ক্যাম্পাসে পা রাখছে। কিছুক্ষণের মধ্যেই অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হবে। তার আগে অতিথিদের স্বাগত জানাতে চায় প্রিন্সিপাল। স্টুডেন্টরা সে নিয়ে বেশ প্রস্তুত। মূল কথা, এমপি আসবে। কিছু মেয়ে তো সেজেগুজে ফিটফাট হয়ে এসেছে। যদি নজরে লেগে যায় কপাল খুলে যাবে তাদের। ফিহা তো সুপার এক্সাইটেড হয়ে ইনাকে টানছে। ইনা টেনশনে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে ওদের ফ্যাকাল্টির প্রধান মিস জাহানারা এসে বলল, ইনা চলো তো, এমপি সাহেব তো আমাদের ল্যাবে নতুন অনেক উপাদান পাঠিয়েছেন, উন্নত বানাতে কত সাহায্য করেছেন। উনি তো ঘুরে ঘুরে দেখবেন বললেন। তুমি আর সিনিয়র কজন মিলে দেখাবে, চলো। ইনা চরম অস্বস্তিতে বলে উঠল, ম্যাম বড় ভাইয়া আপুরা দেখিয়ে দিক, আমি তো স্টেজের দিকে যাচ্ছিলাম, পরে স্যারদের সাথে দেখা করে নিব। জাহানারা মিস বলে উঠল, কেউই বক্তব্য রাখতে সাহস পাচ্ছে না, তুমি স্পিচ ভালো দাও, যা বলছি করো। ইনার মাথায় মনে হয় আকাশটা এবার ভেঙেই পড়ল। এই লোকটা তাকে ভুলে গেছে পুরোপুরি, মুছে ফেলেছে জীবন থেকে। 3 মাসও অপেক্ষা করেনি, মায়ের পছন্দ অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখোমুখি হওয়ার ইচ্ছে অন্তত তার নেই। মরে গেলেও সামনে যাবে না আর। ইনার অবস্থা হয়েছে দেখার মতো। বিরক্তিতে চোয়াল শক্ত হয়ে এসেছে মেয়েটার। চোখে মুখে রাগের আভাস। জাহানারা ম্যাম এখনো দাঁড়িয়ে। এক প্রকার দৌড়ে আসলো নাতাশা। ব্যস্ত কণ্ঠে বলল, ম্যাম স্যারেরা বসে পড়েছেন, অনুষ্ঠান শুরু করা হবে এখন। পরবর্তীতে এসে ল্যাব ডিজেট করবেন। ফুল নিয়ে ওনাদের স্বাগতম জানানোর জন্য বলেছেন বড় স্যার। জাহানারা মিস বলে উঠল, ওখানে কেউ নেই? ভলান্টিয়াররা সব কই? এই না চলো। ফিহা অবাক হয়ে তাকালো। ইনা এমন করেছে কেন? মেয়েটাকে আজকে বেশি বিচলিত লাগছে। ফিহা ইনার হাত ধরার আগেই জাহানারা ম্যাম ইনার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ইনা মাথার ওড়না আরও একটু বেশি টেনে দিল। চোখে গোল ফ্রেমের চশমা, মুখে ওয়ান টাইম মাস্ক। বেশিরভাগ স্টুডেন্টই আজ শাড়ি পরে এসেছে। এর মধ্যে কালো রঙের কুর্তিতে ইনাকে যেন একটু বেশি চোখে পড়ছে। ইনা বিরক্ত হলো, কেন যে টিচারদের এত চোখে পড়তে হলো তার। আজকে এই টপার হওয়া নিয়ে বেশ আফসোসে ভুগল।
ইনা সহ আরও কয়েকজন ছেলে মেয়ে এগিয়ে গেল শুরুর দিকের সারিতে। ফোকাস সোফাতে আয়েশ করে বসে আছে এমপি সাহেব। তার এক পাশে প্রিন্সিপাল, অপর পাশে সভাপতি বসেছে। এক একজন স্টুডেন্ট এক একে এসে ফুল তুলে দিল সিরিয়ালি, সাথে সালামও দিল। আদিত্য এক পাশে দাঁড়িয়ে কাজ করছে। কে কোন পারফরমেন্স দেবে তা নিয়ে আলোচনা চলছে। ইনার ভাগ্য আজ সত্যি খারাপ। ওর মুখে মুখে উমায়ের কেমন করে যেন তাকিয়ে আছে। ইনা এলোমেলো দৃষ্টি এদিক ওদিক ফেললো চশমার আড়ালে। এগিয়ে গেল ধীর পাই। উমায়ের হাতে ফুলের তোড়াটা তুলে দিয়ে হাত সরাতে নিলেই উমায়ের এর হাতের তালুতে ইনার হাতের ছোঁয়া লাগে গভীরভাবে। ইনা কেঁপে উঠেছে পুরো। এমনিতে ভয় অস্বস্তিতে মিয়ে যাচ্ছিল তার উপর। উমায়ের সাথে সাথেই বলে উঠল, অন্তি। ইনার গলা শুকিয়ে এসেছে। হাত সরিয়ে নিয়ে দু কদম পিছিয়ে যেতে চাইল, তবে উমায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইনার দিকে। ফুলের তোড়ার আড়ালে উমায়ের ইনার এক হাত চেপে ধরেছে। ইনা কাপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে উঠল, ইনা। উমায়ের ঠোঁট বাঁকিয়ে হেসে ফেলল মুহূর্তে। ইনা হাত টেনে সরিয়ে নিতে চাইল। সবাই ইতিমধ্যে চলে যাচ্ছে, ও একাই দাঁড়িয়ে আছে। বিষয়টা দৃষ্টিকটু তার উপর। এমপির সাহেবাবে সামনে এভাবে নিশ্চিত থাকে মানুষজন ছ্যাঁচড়া ভেবে বসেছে। উমায়ের চোখে মুখে গাম্ভীর্যতা ফুটে উঠেছে। ধারালো কণ্ঠে বলে উঠল, ইনা মিন্স এলিনা। ইনা অদৃশ্যভাবেই ছটফটিয়ে উঠেছে। চেহারার অবশ্য ফুটে ওঠেনি কিছুই। মেয়েটা শান্তভাবে তাকিয়ে আছে। উমায়ের আবার বলে উঠল, শায়ন্তী তানজুম এলিনা। ইনার আফসোস লাগলো। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। পেছন থেকে ফিহা ডেকে উঠল, ওই না, আয়, এখানে কি করছিস? ইনা নামটা শুনেই উমায়ের ভ্রু কুচকালো। হিসাব কি তবে মিলবে এবার? তারপরও একবার নিশ্চিত হতে নিতেই হবে তাকে। এতদিনের সন্দেহটা যেন ধোঁয়াশাই ছিল তার কাছে, আজ যেন ঝাপসা হলেও কিছুটা নিশ্চয়তা খুঁজে পেয়েছে নিজের ভাবনায়। ইনা কোনো রকমে দ্রুত পা চালিয়ে ভাগলো। ফিহার কাছে গিয়েই তার হাত থেকে পানির বোতল নিয়ে উল্টো ঘুরে খাওয়া শুরু করলো। ইনা বেরিয়ে গেল ভিড় ঠেলে। দরজা দিয়ে বের হওয়ার সময় ধাক্কা লাগলো দীপ্তির সাথে। দীপ্তির শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, সরি। তবে ইনা দাঁড়ালো না। এক প্রকার ছুটে ভার্সিটি থেকেই বেরিয়ে গেল। এখানে আর থাকা যাবে না। উমায়ের এক দেখাতেই চিনে ফেলেছে তাকে। কি সর্বনাশ! লোকটা বউ রেখে তার পেছনে পড়বে নাকি এখন? খাটাস মার্কার স্বভাব এখনো যায়নি দেখা যায়। ইজাজুল মির্জার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আঘাত ততটা গাঢ় নয় তার ভাষায়, তবে কমও তো নয়। ডিপার্টমেন্ট থেকে তাকে দেখতে এসেছেন ডিআইজি নিজে। আহাদ অবশ্য অবাকই হয়েছে। এই লোকের তো সময়ই হয় না, হুট করে ইজাজ আঙ্কেলকে এত সম্মান দিচ্ছে কেন? আহাদ চুপ রইল। বাড়ির সদস্যরা দেখতে এসেছে তাকে। বিকেলে রিলিজ দেওয়া হবে। ফারুক হাসান বলে উঠল, ইজাজ বাঁচলে কি করে? তোমার পেছনে তো দেখছি হাত ধুয়ে পড়েছে সব। ইজাজুল চৌধুরী হেসে বলল, তা যা বলেছেন স্যার, তবে মৃত্যুতে ভয় পাওয়া তো আইন বিরোধী। ফারুক হাসান হেসে বলল, শপিং মলে ত্যাগ হত্যাকাণ্ড চালিয়েছে যারা, তাদেরকে নির্দেশ দিয়েছে রুবিনা শেখ। অপরাধী এক বা একাধিক হতে পারে। এক্ষেত্রে তোমার ধারণা কি আহাদ? আহাদ অন্যমনস্ক ছিল। কথাটা শুনে আমতা আমতা করে বলল, জি স্যার, একাধিকই হবে। অত বড় ঘটনা তো একার পক্ষে সম্ভব না। গ্যাস সিলিন্ডার নেওয়া হয়েছে, বিদ্যুতিক সংযোগ, এত কিছু তো একজন মানুষ করতেই পারে না। করলেও ধরা পড়ার চান্স থাকতো, তবে তেমন কোনো নমুনাও তো পাইনি আমরা। ফারুক হাসান গম্ভীর হয়ে বলল, রুবিনাকে জেলেকে সাহায্য করেছে বের করো। ফুয়াদ শাহরিয়ার সন্দেহের তালিকায় থাকলেও তার কার্যকলাপে তো তেমন কিছুই ধরা পড়ছে না। আবার সে সেদিনই তার এক নিকট আত্মীয়কে নিয়ে বাহিরের দেশে পাড়ি জমিয়েছে। আমরা তো রোগীর অস্তিত্বও চেক করেছিলাম। রোগী তো বার্ন পেশেন্ট ছিল। ইজাজুল মির্জা অবাক চোখে তাকিয়ে বলল, কি বলছেন স্যার? কাকে নিয়ে গিয়েছিল? ফারুক হাসান বলল, আপনি বাড়ি যান ইজাজ, রেস্ট নিন। সপ্তাহখানেক পরে এসব বিষয় নিয়ে কথা বলবো।
আহাদও কিছু বুঝলো না, যা তার মস্তিষ্কে খেলে যাচ্ছে যদি সত্যি হয় তবে কি করে সম্ভব। তারা খাটের একপাশে দাঁড়িয়ে সেই কখন থেকে ডাকছে গৌরবকে। অসহ্য যন্ত্রণায় ভরিয়ে দিয়েছে তার জীবনটাকে এই নিকৃষ্ট মানুষটা। তারার সামনে বসেই রোজ রোজ মেয়েদের সাথে নোংরা চ্যাটে মেতে ওঠে। ঘন্টার পর ঘন্টা নানান মেয়েদের সাথে ভিডিও কলে তার অশ্লীল কথোপকথন চলতেই থাকে। তারা নিজেকে ধিক্কার জানায় নিয়ম করে এর মতো একটা মানুষের সাথে একই বিছানায় থাকাটাও যেন আজকাল কাটার মতো বিধে তার গায়ে। লোকটার নোংরামও সহ্য করতে হয় তাকে। জোর জবরদস্তি দেহের ওপর জোর খাটিয়ে নিজের বাসনা পূরণে ব্যস্ত গৌরব নামক পশুটা ভুলেই যায় তারাও একজন মানুষ। তারা আরেকবার ডাক দিতেই গৌরব তারার চুলের মুঠি টেনে ধরে, কষিয়ে একটা চর বসায়। তারা লালচে গালে রাগী কণ্ঠে বলে ওঠে, সকাল সকাল কানের মাথা খাচ্ছিস কেন? দয়া করে বাড়িতে রেখেছি, দেখে কি যা খুশি তাই করবি? তোর মতো মেয়েকে দেখলেই আমার সর সামনে থেকে, না হয় মেরেই ফেলবো তোকে। তারার চোখের কোণে জল জমেছে। নিজেকে তাচ্ছিল্য করতে করতেও অতিষ্ঠ হয়ে যাচ্ছে মেয়েটা। এভাবে আর কতদিন? এই জীবন থেকে মুক্তি চায় তারা, শুধু একটু বুক ভরে শ্বাস নিতে চায়, বাঁচার মতো বাঁচতে চায়, অন্যের দয়ায় অবহেলায় লাঞ্ছিত হতে চায় না আর। আহাত বেরিয়েছে ডিউটি শেষ করে, বাড়ি যেতে হবে তাকে। তিতলি বেশ রেগে আছে কয়েকদিন যাবৎ। মেয়েটাকে রেখেও তারও আসতে মন চায় না। আর কি বা করার? তার কাজ তো দেশ রক্ষা করা, দেশের দায়িত্ব এড়াতে যে সে পারে না। রাত বিরাতে ছুটতে হয়। মেয়েটা বুঝে তবু এক আকাশ পরিমাণ অভিমান পুষে রাখবে। আহাদের বউয়ের অভিমান ভাঙাতে ভাঙাতেই দিন যায়। আজ একটু বেশি তাড়া দিয়েছে। কি যেন বলার আছে তাকে, সারপ্রাইজ হয়তো। দুদিন পর একরকম সারপ্রাইজ দেওয়াটা তিতলির শখ। কোনো দিন তো রান্না করে রাখবে, কোনো দিন বাড়ি শাড়ি পরে সেজে গুজে চমকে দেবে। যদিও বিষয়গুলা সাধারণ, তাও আহাত তিতলির খুশির জন্য একটু চমকানোর অভিনয়টা না হয় বেশি করলো। বউ তার খুশি হয়েছে, এর থেকে বেশি কী বা চাই তার। আহাদের ভাবনার মাঝেই তার সামনে এসে একটা গাড়ি থামল। আহাত পিছিয়ে গিয়ে কিছু বলতে যাবে, উমায়ের গাড়ির দরজা খুলে আচমকা আহাতকে টেনে ভেতরে নিয়ে আসলো। আহাত জোরে চেঁচিয়ে উঠল, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। কিডন্যাপার ভাই, আজকে বউয়ের সাথে দেখাটা করে আসি, কাল তোমাদের সাথে যাব, পাক্কা প্রমিস। আহাদের কথায় বিরক্ত হলো উমায়ের। এই ছেলেটা মাঝে মধ্যে কি যে বলে না, বোঝার বাহিরে কথাবার্তা বলে নিজেকে জোকার প্রমাণিত করতে উঠে পড়ে লাগে একেবারে। আহাতকে কোনো কথার জবাবই দিল না উমায়ের। একটা সময় গাড়ি থামতেই আহাত আগে ভাগে বের হয়। এমন বন্ধু থাকলে আর শত্রুর দরকার পড়বে না। বলা নেই কওয়া নেই, ডাকাতের মতো তুলে নিয়ে চলে আসলো। আশেপাশে তাকিয়ে জোরে চিৎকার দিতে গিয়েও থেমে যায় আহাত। কি একটা মান সম্মানবিহীন কাজ করতে যাচ্ছিল। নিজেকে মনে মনে বুঝ দিল, তুই পুলিশ আহাত, তুই বীর পুরুষ। পুচকে ভূত টুতকে ভয় পাচ্ছিস? লোকে জানতে পারলে তোর মান সম্মান তো প্লাস্টিক। উমায়ের গম্ভীর কণ্ঠে বলে উঠল, হারের ডিনো রিপোর্ট বের করার ব্যবস্থা কর দ্রুত। আহাত যেন উমায়ের কথা শুনে 140 বোল্টের ছটকা খেল। এতদিন পর ডিএনএ বের করার ভূত মাথায় চাপলো কেন? ভার্সিটিতে কি তবে কিছু হয়েছে? আদিত্য বলছিল কোনো মেয়েকে দেখে নাকি ডিটেলস বের করতে দিয়েছে। আহাত কপাল কোঁচকাল, চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হচ্ছে স্পষ্ট করে বলো তো, মাথা ঠিক আছে তোর? শান্তির লাশ কবর থেকে বের করার কথা বলছিস? উমায়ের ঘাড় বাঁকা করে তাতে হাত বুলিয়ে বলল, মাথা এতদিনে ঠিক হয়েছে আমার। আগের বার আবেগের বসে ভুল করে তো বড় কথা মেটা করলাম। আহাদের চোখে মুখে বিস্ময়রা হানা দিয়েছে। এ ছেলে চক করে একদিন না সে উপরের টিকিট হাতে পেয়ে বসে। এর রাতে 3টের সময় কবরস্থানে ধরে নিয়ে এসেছে। যতই সে বড় মাপের ক্রিমিনালকে ধরুক, সেও তো মানুষ নাকি? রাত বিরাতে জিন ভূতের হাতে না প্রাণটা যায়। শুকনো ঢোক গিরে আহাদ আয়তুল কুরসি পড়া শুরু করে দিয়েছে মনে মনে। ভয়ে ভয়ে বলে উঠল, ভাই, এসব বেআইনি কারো লাশ এমনি ওঠানো যায় না। সায়ন্তীরলা। উমায়ের রেগে ধমকে সুরে বলল, তুই জানিস না শয়তান, ইবলিশ মার্কে মানুষ সাথে সহজে মরে না। ওই মেয়ে হচ্ছে একটা আস্তে শয়তান।
তাড়াতাড়ি মরার নয়। আরে বজ্জাত মেয়ে, আমি যে কি করে ভুলে গেলাম। এর জন্য আমার চোখের কত লিটার পানি খরচা হলো ভেবে আফসোস হচ্ছে। শালা তুই কবর খোঁড়ার ব্যবস্থা কর। রিপোর্ট আমার 2 দিনের মধ্যে চাই। পাখির রোলার শখ এবার যদি আমি ছুটিয়ে না দিয়েছে তো আমার নামও হুমায়ুন না। আহাদ নিরুপায় হয়ে কবরস্থানের লোকজনকে নিয়ে আসলো। লোক দুটো বেশ ঝামেলা করলো। প্রথমে আহাদ বুঝিয়ে শুনিয়ে আনলো এতদিন পূর্বের কবর থেকে লাশ বের করার মতো দুঃসাহস দেখাচ্ছে ভেবেই আহাদের গা গুলিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ করে একজন কবরের ভেতর থেকে বলে উঠল, স্যার, হাড্ডি ছাড়া তো আর কিছুই নাই। উমায়ের আহাদের হাতে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নিয়ে আয় যা। আহাদ চেঁচিয়ে উঠল, তুই যা, আমি নাদান শিশু, আমার উপর জুলুম করিস কেন? আমি এসবে নাই। আহাদের কাঁপাকাঁপি দেখে উমায় নিজেই এগিয়ে গেল। এ ছেলে যে কি করে পুলিশ হলো। ইনা বারান্দা জুড়ে পায়চারি করছে। কি যে হবে এবার। কিন্তু সেদিন আতিকা বেগম যা বললো তা কি তবে ভুল ছিল? কিন্তু আতিকা বেগম কেনই বা উমায়ের ভাইয়ের সাথে এমন করবেন? নিজের ছেলেকে কষ্ট দিয়ে তার কি লাভ? এত এত প্রশ্নের জট কবে খুলবে? ইজাজুল মির্জাই বা কেন তাকে দেখতে আসলো না? তবে কি তার বাবা জানতই না সে বেঁচে আছে? মাথা চেপে ধরে চেয়ারে ধপ করে বসল সে। উমায়ের যদি কোনোভাবে জানে তবে কি তার কাছে ফিরে আসবে? তবে তার বউয়ের কি হবে? সায়ন্তীকে ওই মেয়েটার সাথে অন্যায় করে বসবে অজান্তেই। চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবে হয়তো এবার। সায়ন্তী দৌড়ে গেল ফুয়াদের ঘরে। ফুয়াদ জিজ্ঞেস করল, তোকে এমন লাগছে কেন? ফিহা বলছিল সে সকাল থেকে কিছু একটা নিয়ে টেনশন করছিস। সায়ন্তী কিছু না ভেবেই বলে উঠল, উমায়ের হয়তো বুঝে গেছে আমি সায়ন্তী, কিন্তু উনি তো আমায় ভুলে গেছেন। তাহলে আজকে এমন আচরণ কেন করলেন? ফুয়াদ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সায়ন্তীর দিকে। মেয়েটাকে কি তবে আর লুকিয়ে রাখা হবে না? চলেই যাবে পাখি খাঁচা ছেড়ে? সায়ন্তীর চিন্তায় কপালে ভাঁজ পড়ে। উমায়ের সামনে পড়ার ভয় তার নেই। তবে যে কথাটা আতিকা বেগম তাকে বলেছে সে জিনিসটা সে সত্যি চায় না। সায়ন্তী ফুয়াদের ঘরের খাটে বসে পড়ল। ফুয়াদ বেশ চিন্তায় পড়ল। কি এমন করা যায় যার জন্য সায়ন্তী এতটা চিন্তায় আছে? উমায়ের তো আর সায়ন্তীকে জোর জবরদস্তি করবে না। তবে ফুয়াদ সায়ন্তীর সামনে চেয়ার টেনে বসে পড়ল। জড়তা কাটিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বল আমাকে, কি হয়েছে বল আমাকে না। আই উইল ম্যানেজ এভরিথিং। সায়ন্তী সত্যি ভীষণ আপসেট। এই মুহূর্তে দাঁত দিয়ে আঙুলে কামড় বসিয়েছে নিজে। চোখ নিজের দিকে দিয়ে বসে আছে। ফুয়াদ এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, নে পানি খা একটু। আর আমাকে বল, উমায়েরকে নিয়ে ভাবছিস? তুই তো বললি তুই ও বাড়িতে গিয়েছিলে, আমি নিজে তোকে নিয়ে গেলাম। তারপর ফিরে এসে চুপচাপ হয়ে গেলি, না কিছু বললি আর না বাড়ি ফিরে গেলি। দাদুর সাথে তুই কি যেন বললি, যার জন্য উনিও বেশ চটে আছেন মির্জা বাড়ির সবার ওপর। সায়ন্তী পানি খেয়ে শ্বাস ছেড়ে বলল, আমি কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না ফুয়াদ ভাই। এমন জঘন্য কাজ আমার অবচেতনেও না হোক, তা আমি চাই না। ফুয়াদ চমকে উঠল। কোনো মেয়ের জীবন নিয়ে টানাটানি পড়লো আবার। চকিত কণ্ঠে বলল, কোন মেয়ের কথা বলছিস? কি হয়েছিল আমাকে বল সবটা। ফুয়াদ সত্যি জানে না আতিকা বেগম কী করেছে। সে তো শুধু সায়ন্তীকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ভালোবাসার জন্য মানুষ কিছুটা স্বার্থপর হয়। তবে সায়ন্তী কষ্টে থাকুক, অপমানিত হোক, এমনটা ফুয়াদ চায়নি কখনো। সায়ন্তী লম্বা লম্বা দুটো শ্বাস টেনে বলল, উমায়ের। সায়ন্তী জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে শক্ত করে মনে হয় ধীর কণ্ঠে বলে উঠল, যেদিন আমি দেশে ফিরে বাড়ি গিয়েছিলাম ওই দিন উমায়ের ভাইয়ের বিয়ে ছিল। ফুয়াদ স্পষ্ট দেখল সায়ন্তীর ব্যথাতুর চোখ জোড়া। নিজেকে ঠিক রাখতে চাইছে তার সামনে। ফুয়াদের রাগ হলো না মোটেও, বরং কষ্ট বাড়ল। তার ভালোবাসার মানুষ হোক অন্যের জন্য কষ্ট তো পাচ্ছে। সায়ন্তী থেমে থেমে বলল, বাড়িতে জাঁকজমক আয়োজন ছিল, শোরগোল শুনেছি আমি। গেট পেরিয়ে যাওয়ার সময় আমার মামুনির সাথে দেখা হয়। উনি আমাকে দেখে চমকে ওঠেন। এটা অবশ্য স্বাভাবিক প্রতিক্রিয়াই ছিল, যেহেতু ততদিনে আমি দুনিয়ার বুকে মৃত হিসেবে দাফন হয়ে গেছি। তবে মামুনির আচরণ অদ্ভুত ছিল। উনি মনে হয় ওই সময়টাতে আমায় মোটেও আশা করেনি।
ওনার সাথে একটা মেয়ে দাঁড়ানো ছিল, মেয়েটা দেখতে ভীষণ সুন্দর, সেজেও ছিল অনেকটা। আমি নিচ থেকে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি মনে হয় হুঁশেই ছিলেন না, মেয়েটাও অদ্ভুতভাবে তাকিয়েছিল আমার দিকে। মনে হলো কোনোদিন আমাকে দেখেনি, আমিও ওই মেয়েকে চিনি না। ওটাই প্রথম সাক্ষাৎ। মামনির বলা প্রথম কথাই ছিল, সায়ন্তী তুই এখানে? যেন উনি জানতেন আমি বেঁচে আছি। আমি ওনাকে বলেছিলাম, বাকিরা সবাই কোথায় মামনি? আমি বাবার সাথে দেখা করব। বাবা বাড়ি নেই। উনি ভীষণ ঘাবড়ে গেলেন আর আমার হাত চেপে ধরে বললেন, আমার সাথে আয় তো একটু। আমি ভীষণ অবাক হলাম, এমন করছে কেন উনি? বাড়িতে না নিয়ে গিয়ে কেমন যেন আড়ালে নিয়ে যেতে চাইলেন। আমি তবুও স্বাভাবিকভাবে নিয়েছি বিষয়টা। তারপর মামনিকে আমি বললাম, তোমার টেনসড কেন লাগছে? কিছু কি হয়েছে? বাড়ির সবাই ঠিক আছে তো? মামনি হুট করে আমার হাত জোর করে ধরে বললেন, তুই চলে যা অন্তি, আমার ছেলের জীবনটা এলোমেলো হয়ে যাবে। ওই যে ওখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা দেখছিস, ওই মেয়েটা আমার উমায়ের বউ। ফুয়াদ এক দৃষ্টিতে সায়ন্তীর দিকে তাকিয়ে আছে। এখনো মেয়েটার চোখ মুখ লাল হয়ে এসেছে। উমায়ের কি তবে সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে? এও সম্ভব? ফুয়াদ উমায়েরকে যতটুকু চেনে তাতে তো মনে হয় না ও এমন একটা কাণ্ড ঘটাতে পারে। সায়ন্তী শ্বাস ছেড়ে বলল, আপনিও ভাবছেন তো উমায়ের এমন কাজ করতে পারে না? আমিও ভেবেছিলাম, তবে ফুয়াদ মৃদু স্বরে বলে উঠল। বল, শুনছি আমি। সায়ন্তী মৃদু হেসে বলল, মামনি বলল অসহায় হয়ে আমি যেন তখন উমায়ের ভাইয়ের সামনে না যাই। উনি বহু কষ্টে উমায়ের ভাইয়ের মন মতো একটা মেয়ে পছন্দ করে এনেছেন, লক্ষ্মীমন্ত মেয়ে। ওনারাও মেয়েকে বেশ পছন্দ করেছেন, উমায়ের ভাইও তাকে পছন্দ করেছেন। আমি এক মনে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। সত্যি মেয়েটা ভীষণ সুন্দর, গায়ে গোলাপি রঙের ভারী লেহেঙ্গা জড়িয়েছে, কোমর ছড়ানো চুল মেয়েটার, চোখে মুখেও অফুরন্ত মায়া। যেমনটা উমায়ের ভাইয়ের পছন্দ ছিল ঠিক তেমনটাই ছিল ওই মেয়েটা। আমি বিশ্বাস করতাম না, কিন্তু মামনি আমাকে মিথ্যে কেন বলতে যাবে? তার ছেলের ভালো তিনি চাইবেন, ছেলের সুন্দর ভবিষ্যৎ গড়তে বিয়েও দিয়েছেন, এখানে দোষের তো কিছু নেই। একটু পরে দেখলাম বড় মেয়ে এসে মেয়েটাকে আদর করে ঘরে ডেকে নিয়ে গেলেন। বুঝলাম সবার মত অনুযায়ী সবটা হয়েছে। মামনি আমাকে ফের বলেন, অতি তুই তো জানিস উমায়ের তোর উপর একটা দুর্বলতা আছে, ওর ছেলেটা তোকে পছন্দ করতে একটা সময়। যদি তুই এই মুহূর্তে ওর সামনে যাস, ও হয়তো এই মেয়েটাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। বুঝতে পারছিস তুই মেয়েটার জীবন শেষ হয়ে যাবে অন্তি। তুই একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সব আশা স্বপ্ন এইভাবে শেষ করে দিবি। উমায়ের মিনহার সাথে ভালো থাকবে অন্তি, তুই কয়দিন পর আসিস, এখন চলে যা। তুই ওর সামনে যাস না, বহু কষ্টে ছেলেটাকে মানিয়েছি আমি। আমার অনুরোধটুকু রাখ প্লিজ, আমি তোর পায়ে পড়ছি। ওই মেয়ের সর্বনাশ করিস না, প্লিজ চলে যা। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম ওই মুহূর্তে। পরিস্থিতি এতটা জটিল ছিল ফুয়াদ ভাই। আমি জানি উমায়ের সামনে গেলে, সবার সামনে গেলে তখন বিষয়টা কতটা ঘেটে যেত। তার উপর ওনার বিবাহিত স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল। আমি যদি যেতাম কতটা বেমানান লাগতো তখন। আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে চাইনি মেয়েটার সুন্দর জীবন নষ্ট হয়ে যাক আমার জন্যে। আমার মা বলতো, জীবনে যদি কারো সাহায্য কোনোদিন না করতে পারি, ক্ষতি যেন না করি অন্তত। ওনার বড় একটা ক্ষতি ওনার খুব আপন কেউ করেছিলেন। জানতে চেয়েছিলাম, বলেনি কোনোদিনও, তবে বুঝেছি সংসার রিলেটেড কিছু হবে। আম্মু মাঝে মধ্যে মন খারাপ করতো কেমন, জানি না কে করেছে, কেনই বা করেছে, তবে আমি চাই না কারো কোনো খারাপ করতে। উমায়ের ভাই যদি ওই মেয়েকে নিয়ে ভালো থাকে তাতে আমার কোনো সমস্যা নেই। আমার অভিমান শুধু আমার বাবার উপর, বাকিরা তো আমার পর। বাবা কেন আমায় একটাবার দেখতে আসলো না, যোগাযোগ করলো না? জানতে চাওয়ার ইচ্ছে আমার। আমি তো মামনিকে বলেছিলাম কাউকে না জানলেও আমি যে বেঁচে আছি, সুস্থ আছি, এটা যেন আমার বাবাকে জানায়। আমি জানি না বলেছে কিনা, তবে মামনি তো এমন মানুষ না, নিশ্চয়ই বলবে সে। আমি তো ওনার কথা শুনেছি, কারোর সামনে তো ওই দিন যাইনি। এতদিনে তো সব ঠিক হয়েও গেছে মনে হয়। বাবা কেন আসলো না জানি না, বাবাও এভাবে আমায় পর করে দেবে আমি না বুঝিনি। নানা ভাই, মামানি, মামা, আপনারা যদি ওই মুহূর্তে আমাকে থাকতে না দিতেন, নানা ভাই যদি রাগ পুষে রাখতেন, তবে আমি কই যেতাম তাও জানি না। আমি এত বড় দেশ, হয়তো কোথাও না কোথাও জায়গা ঠিক হয়ে যেত আমার। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে আমার নিঃস্বার্থভাবে ভালো শুধু আমার আম্মুই বেসেছিল। দুনিয়ার মানুষগুলো কেমন যেন নিষ্ঠুর, স্বার্থপর। আমার বাবাও সেই কাতারেই পড়েন। এই যে তিনি আগেও কত কিছু আমার থেকে লুকিয়েছেন, আবার এখন। সায়ন্তী জোরে জোরে শ্বাস নিয়ে শটান হয়ে বিছানায় শুয়ে চোখ বুঝল। জড়িয়ে আসা কণ্ঠে বলল,